এদিকে তারেক জিয়ার সাথে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিসের ইঙ্গিত দিচ্ছেন নরেন্দ্র মোদী? তাহলে কি শেখ হাসিনা দেশে ফিরছেন? তাহলে কি শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন করতে চলেছে খুব তাড়াতাড়ি? তারেক জিয়া প্রধানমন্ত্রী চেয়ারে বসার আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তারেক জিয়ার কথোপকথন হয়ে গিয়েছে। অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে নরেন্দ্র মোদীর সাথে তারেক জিয়ার কথোপকথন হয়েছে এবং নরেন্দ্র মোদী তারেক জিয়াকে বলা, নরেন্দ্র মোদীর সাথে তারেক জিয়ার একটা ভালো সম্পর্ক হওয়া মানে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের রাজনীতি খুবই তাড়াতাড়ি ফিরে আসা। আওয়ামী লীগকে নিয়ে বিএনপির নীরব সমীকরণ। ভোটে নিরঙ্কুশ জয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে তারেক রহমান যা বললেন তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তিনি যা বললেন না। শেখ হাসিনার প্রত্যাবর্তন, ভারতের ভূমিকা এবং আওয়ামী লীগের প্রতি অস্বাভাবিক সহনশীলতা, সব মিলিয়ে প্রশ্ন উঠছে, বিএনপি কি পুরনো শত্রুকে নতুন করে জায়গা দিচ্ছে? বাংলাদেশে নির্বাচন ঘিরে তৈরি হয়েছিল এক আশঙ্কা, তারেক রহমানের দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে চলেছে। দ্বিতীয় মধ্যে একটি বিষয় অদ্ভুতভাবে চাপা পড়ে যায়। বলা যেতে পারে পরিস্থিতি বিষয়টিকে অন্তরালে ঠেলে দিয়েছিল, সেটা হলো হাসিনার প্রত্যাবর্তন। হাসিনাকে কি আদৌ বাংলাদেশে ফিরবেন? তারেক রহমান কি তার ঘরোয়া আফসির ব্যবস্থা করবে? নির্বাচন পর্ব মেটার পর হাসিনা বাংলাদেশে ফেরার বিষয়টি নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশে ফিরে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। সেই ভাষণে তাকে বলতে শোনা যায় হ্যাভ আ প্ল্যান, যদিও তিনি পরিষ্কার করে জানাননি তার পরিকল্পনার কথা। না জানালেও এটা নিশ্চিতভাবে ধরে নেওয়া যেতে পারে সেই পরিকল্পনার মধ্যে রয়েছে হাসিনাকে সসম্মানে ফিরিয়ে আনা, না হলে সরকারে তার টিকে থাকা অনিশ্চিত হয়ে পড়বে। প্রকাশ্য স্লোগান দিতে বেরিয়ে এলেন সাংবাদিকরা, সংবাদ মাধ্যমে সে খবর করলো, ছবি ছাপা হলো, তারা যে গ্রেফতার হচ্ছেন না, এটা একটা সুস্পষ্ট ইঙ্গিত যে খেলা ঘুরে যাওয়া শুরু করেছে। আওয়ামী লীগের জন্য পরিসর তৈরি করার এক রকমের গ্রিন সিগন্যাল আসছে যারা নতুন ক্ষমতায় আসছেন তাদের তরফ থেকে, তার মানে বিএনপির দিক থেকে, তারেক রহমানের দিক থেকে। আসসালামু আলাইকুম দর্শক, জেবি আপডেট নিউজের নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দর্শক, ইতিমধ্যে আপনারা খবরের অংশবিশেষ দেখেছেন, তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। বিজ্ঞ বিশ্লেষণগণ এই বিষয় নিয়ে আলোচনা করেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে মূল বিষয় বুঝতে পারবেন। তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাব মূল ভিডিওতে। তার আগে বলবো, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি। হাসিনার প্রত্যাবর্তন, হাসিনাকে কি আদৌ বাংলাদেশে ফিরবেন? তারেক রহমান কি তার ঘরোয়া আফসির ব্যবস্থা করবে? নির্বাচন পর্ব মেটার পর হাসিনা বাংলাদেশে ফেরার বিষয়টি নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। তারেক রহমান ইদানিং যেখানে রিকনসিলিয়েশনের কথা বলছে সংঘাত নয়, সবাই মিলে মিশে কাজ করবে। বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে দলটি ভীষণভাবে জড়িত। আওয়ামী লীগ মানে একটা আবেগ, ফলে এই দলকে বাদ দেওয়ার অর্থ বাংলাদেশের জাতীয় রাজনীতিতে একটা শূন্যস্থান তৈরি হওয়া। তাদের বাদ দিয়ে বাংলাদেশ পূর্ণ গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে না। ভারতের তরফ থেকে তারেক রহমানকে বোঝানোর চেষ্টা হয়েছে। তারেক রহমানের সরকারের সঙ্গে দিল্লি যে কাজ করতে ইচ্ছুক সেটা প্রমাণ পাওয়া যায় প্রধানমন্ত্রী মোদীর এক্স হ্যান্ডেলে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বড়সড় জয় পথে হাঁটতে চলেছে, আর সেটা বুঝতে পেরে 13 তারিখ সকালে প্রধানমন্ত্রী মোদী দলের চেয়ারম্যান তারেক রহমানকে সোশ্যাল মিডিয়ায় বাংলায় পোস্ট দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন। নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সেই সৌজন্য ফোন আলাপের কথা। টুইট করে জানান, তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আমি আনন্দিত। একই দিনে সকালে এক্স হ্যান্ডেলে একটি শুভেচ্ছা পোস্ট করেন মোদী। লেখেন, এই জয় বুঝিয়ে দিল বাংলাদেশবাসী আপনার নেতৃত্বে আস্থা রাখেন। তারেকের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক নিয়েও বার্তা দিয়েছেন মোদী। গণতান্ত্রিক উন্নয়নশীল বাংলাদেশের পাশে রয়েছে ভারত, তা জানিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য, ভারত বাংলাদেশের মধ্যে বহুবিধ সম্পর্ক রয়েছে, পারস্পরিক স্বার্থ রক্ষার তাগিদের সেসব আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশ মনে করছে ইউনূসের আমলে ঢাকা দিল্লির সম্পর্ক যে তলানিতে চলে গিয়েছিল তা নিয়ে কোনো সন্দেহ নেই। ফলে তারেকের দিক থেকেও যেমন সম্পর্ক মসৃণ করার দায়িত্ব রয়েছে, দিল্লির তরফেও সমান দায়িত্ব রয়েছে। বলা হচ্ছে, লন্ডনে তারেক থাকাকালীন সেখানে দুই দেশের হাই কমিশনারদের মধ্যে বেশ কয়েকবার বৈঠক হয়েছে, আর সেই সময় জিয়া শারীরিক দিক থেকে রীতিমতো সংকটজনক অবস্থায় ছিলেন। সেই বৈঠকের ফলশ্রুতিতে জিয়ার অন্ত্যেষ্টিতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন এস জয়শঙ্কর। তিনি তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন, তার হাতে তুলে দেন প্রধানমন্ত্রী মোদীর লেখা শোকপত্র। বলা হচ্ছে, লন্ডনে তারেক রহমান থাকাকালীন তার সঙ্গে ভারতীয় হাই কমিশনারের বৈঠকে বেশ কিছু বোঝাপড়া হয়েছে, আর সেই বোঝাপড়ার মধ্যে রয়েছে ইনক্লুসিভ ডেমোক্রেসি, আর সেটা তখনই সম্ভব হবে হাসিনা সহ আওয়ামী লীগকে জাতীয় রাজনীতিতে ফিরিয়ে আনার। এমন দাবিও করা হচ্ছে যে তারেকের ঢাকা ফেরার ব্যাপারে হাত রয়েছে দিল্লি। তাকে শর্তেই দেশে ফিরতে দেওয়া হয়েছে, যে দেশে ফিরে তার প্রথম কাজ হবে হাসিনাকে ফেরানোর ব্যবস্থা করা। আর দ্বিতীয় বিষয়টি হলো, জিয়া শাসন আমলে শোনা গিয়েছিল হাসিনার আমলে হওয়া চুক্তি পর্যালোচনা করা হবে। ভারত চাইবে তারেক রহমানি সরকার এইসব চুক্তি পুনর্বিবেচনার সিদ্ধান্ত প্রত্যাহার করবে। নরেন্দ্র মোদীর সাথে তারেক জিয়ার একটা ভালো সম্পর্ক হওয়া মানে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের রাজনীতি খুবই তাড়াতাড়ি ফিরে আসা। তার মানে এই না যে
নরেন্দ্র মোদী কোনো গ্রিন সিগন্যাল দিচ্ছে বা ভারত কোনো গ্রিন সিগন্যাল দিচ্ছে। আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার জন্য কারো গ্রিন সিগন্যালের প্রয়োজন নেই। ভারত তাদের নিজের স্বার্থেই বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনবে এবং বিএনপি তাদের নিজের স্বার্থে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে। কারণ বিএনপি যদি বেশি দহরম মহরম ভাবে টুইন পলিটিক্স করতে যায় যে সরকার দলও আমরা বিরোধী দলও থাকবে জামাত ইসলাম, তাহলে কিন্তু বিএনপি বড় ধরা খাবে। কেন ধরা খাবে? আজীবন তো এভাবে করে ক্যারি করতে পারবে না। এক সময় না এক সময় শেখ হাসিনা যেভাবে 16 বছর ক্ষমতা থাকার পর পতন হয়েছে, এক সময় না এক সময় বিএনপির পতন হবে। 10 বছর হোক, 15 বছর হোক, 5 বছর হোক, তখন কিন্তু বিএনপির ভোটার যেগুলো আছে, জামাতকে স্পেস দেওয়ার কারণে জামাত বিএনপির সকল ভোটার এবং কর্মী সমর্থককে তাদের আয়তায় নিয়ে আসবে। তখন কিন্তু নির্বাচনে বিএনপি থেকেও জামাত ফল ভালো করবে এবং আওয়ামী লীগ তো ক্ষমতা চলে আসবে, তখন বিএনপি থেকেও জামাত শক্তিশালী হয়ে যাবে। পরে এতদিন যেভাবে একটা রাজনীতি চলতো যে বিএনপি এবং আওয়ামী লীগ, তখন উল্টো হয়ে যাবে আওয়ামী লীগ ভার্সেস জামাত। বাংলাদেশে কিন্তু ওই প্যাটার্নের রাজনীতির হিসাব চলে যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সবচেয়ে বড় রাজনৈতিক দল যদি হিসাব করা হয় বাংলাদেশ আওয়ামী লীগকে হিসাব করা হয় এবং বিপক্ষের রাজনৈতিক শক্তি হিসেবে হিসাব করা হয় জামাতকে। বিএনপিকে একেবারে মুক্তিযুদ্ধের 100% পক্ষের শক্তি হিসাব করা হয় না, আবার ডানপন্থীও পুরোপুরি হিসাব করা হয় না। বিএনপিকে মনে হয় যে মধ্যপন্থার দল। কথা বুঝতে পেরেছেন? তো সেই সকল বিষয়ের কারণে বিএনপিরই ক্ষতি হবে। যদি টুইন পলিটিক্স করতে চাই, আওয়ামী লীগকে ঠেকানোর জন্য একেবারে মামুভাগ্না ভাবেই দেশটা পরিচালনা করতে চাই, কোনো লাভ হবে না। বরং ভারতের সাথে সুসম্পর্ক করে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে এনে সকল দল রাজনৈতিক অংশগ্রহণের মাধ্যমে বিএনপি বাহাবাও পাবে এবং দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। বিএনপির জনপ্রিয়তাও বাড়বে এবং বিএনপির যে সকল কর্মী সমর্থক আছে তারা জামাত ঘেঁষা হবে না এবং আওয়ামী লীগের রাজনীতিটাও করতে পারবে। সকল জায়গায় সুন্দরভাবে ইলেকশন হবে। জনগণ যদি বিএনপির যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে চাই, তারা চেয়ারম্যান হবে, তারা মেম্বার হবে, তারা কাউন্সিলর হবে, তারা মেয়র হবে, তারা উপজেলা চেয়ারম্যান হবে। আওয়ামী লীগকে চাইলে আওয়ামী লীগের জনপ্রতিনিধিরা ওই সকল জায়গায় বসবে। এভাবেই করে আগামী রাজনীতি তারেক জিয়াকে সেট করতে হবে। কারণ তারেক জিয়া যদি মাথায় রাখে আওয়ামী লীগ আমাদেরকে 18-19 বছর কোণঠাসা করে রেখেছে, দমন নিপীড়ন করেছে, এখন আমরাও সেম কাজ করবো, তাহলে ভাই আওয়ামী লীগের মতো কোনো না কোনো সময় আপনাদেরও পতন হবে, আবার আপনাদের সাথে এগুলা 10 গুণাকার হবে। তাহলে পরিবর্তনটা হলো কোথায়? এখন আপনাদের পরিবর্তন করার প্রয়োজন আছে আওয়ামী লীগের সাথে আলাপ আলোচনা করে, যাতে পরবর্তীতে আওয়ামী লীগ এই সকল বিষয় কিছু না করে। কারণ যা হওয়ার তো হয়ে গিয়েছে। এই 16 মাসে আওয়ামী লীগের উপর এমন স্টিমুলার চালানো হয়েছে, অনেক কর্মীকে মারা হয়েছে, অনেকে জেলে ভরে রাখা হয়েছে এবং আওয়ামী লীগের অনেক ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেওয়া হয়েছে। তাই আওয়ামী লীগেরও ক্ষয়ক্ষতি কম হয়নি, প্রায় সমান হয়ে গিয়েছে। এখন উচিত তারেক জিয়া সজীব ওয়াজেদ জয়ের সাথে সংলাপ করা বা শেখ হাসিনার সাথে সংলাপ করে একটা জায়গায় আসা। মামু ভাগ্নাকে দিয়ে বেশি দিন দেশ পরিচালনা করতে পারবেন না। মামু ভাগ্না বিরোধী দল বানিয়েও কোনোদিন দেশটাকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন না। দেশের মধ্যে একটা পর্যায়ে আওয়ামী লীগ ব্যাক করবে, রাজপথে নামবে, দেশের মধ্যে আবার সহিংসতা হবে, আবার জীবন দিতে হবে, আবার আপনারা গুলি চালাতে বলবেন আওয়ামী লীগের কর্মীদের উপর, আবার আওয়ামী লীগ এভাবে আন্দোলন করতে করতে একসময় আপনাদেরকে ফেলে দিবে, আবার আওয়ামী লীগ ক্ষমতা আসবে, আবার ম্যাসাকার পরিস্থিতি হবে, দেশেরই ক্ষতি হবে, দেশের জনগণই মরবে, হয়তো আমার আত্মীয় স্বজন মরবে, হয়তো আপনার আত্মীয় স্বজন মরবে, একে অপর আত্মীয় স্বজন তো হয়তো মতাদর্শ ভিন্ন হতে পারে, নিজেরাই মরবো। দরকারটা কি ভাই? আমরা সকল রাজনৈতিক দল মিলে সকলে মিলে আলাপ আলোচনা করে বাংলাদেশের মধ্যে সুন্দর একটি রাজনৈতিক কাঠামো গড়ে তুলবো। আগে সকল প্রতিহিংসা ভুলে গিয়ে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলবো। পার্শ্ববর্তী দেশ ভারতের সাথেও সম্পর্ক ভালো রাখবো, পাকিস্তানের সাথেও সম্পর্ক ভালো রাখবো, আমার কোনো সে নাই। কিন্তু নিজের দেশের সাথে পাকিস্তানকে চোখে চোখ রেখে কথা বলবো, দালালি করবো না। ভারতকে চোখে চোখ রেখে কথা বলবো, দালালি করবো না। কিন্তু কোনো দেশের এক পাখি হয়ে আমাদের কোনো ধরনের কূটনীতি সাজানো যাবে না। ভারতের সাথে খুব ভালো সম্পর্ক রাখতে হবে। পাকিস্তান আমাদের থেকে একটু দূরে, ওদের সাথে খারাপ সম্পর্ক আহামরি রাখার দরকার নেই এবং পৃথিবীর সকল দেশের সাথে আমরা ভালো সম্পর্ক রেখে কূটনীতি আমরা সাজাবো। এটাই হওয়া প্রয়োজন। এখন তারেক জিয়া লন্ডনে এত বছর ছিল, লন্ডন থেকে অনেক গণতান্ত্রিক যে মনোভাব সেটা হয়তো ওনার মাথায় আছে, এখন হয়তো অনেক কিছু শিখে এসেছে। সেটা কি অ্যাপ্লাই করতে পারবে বাংলাদেশে, নাকি সেই 2001 থেকে 2006 সালে আমলে ওনার যে চরিত্র ছিল সেটা আবার 2-3 মাস ক্ষমতায় যখন একেবারে কুক্ষিগত হয়ে যাবে তখন আবার অহংকারবোধ চলে আসার ফলে আবার অ্যাগ্রেসিভ রাজনীতি করবে, পাওয়ার রাজনীতি করবে, বিরোধী দলকে দমন করবে, দুর্নীতির অভয়ারণ্য গড়ে উঠবে। ওই রকম হলে দেশ আরো 50 বছর পিছিয়ে যাবে। সেম 16 বছর আওয়ামী লীগ যেভাবে ক্ষমতায় ছিল সেভাবে তারেক জিয়া ক্ষমতায় থাকার জন্য ওই 2004 সালে 21 আগস্ট যেভাবে গ্রেনেড হামলা করিয়েছে এরকম আরো অনেক হামলা করানো হবে যদি আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করে। এভাবে দমন নিপীড়ন চলতে থাকবে। একটা পর্যায়ে আওয়ামী লীগ ফিরে এসে খুব ডেঞ্জারাস ভাবে বিএনপির পতন করবে, জামাত গঙ্গের পতন করবে। তখন কিন্তু বাংলাদেশে একেবারে মানে ভূমিকম্পর মতো পরিস্থিতি তৈরি হয়ে যাবে, কিয়ামত সৃষ্টির মতো অবস্থা তৈরি হয়ে যাবে বাংলাদেশে। এরকম ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে আওয়ামী লীগের কর্মীরা। ওই রকম পর্যায়ে যাতে না যায় সেই বিষয়গুলো লক্ষ্য রেখে তারেক জিয়াকে দেশটা পরিচালনা করতে হবে এবং সংলাপের মাধ্যমে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। যতটুকু সাহায্য সহযোগিতা প্রয়োজন কূটনীতিক ভাবে ভারত করবে, প্রয়োজনে অন্যান্য বিশ্বের বড় বড় দেশও করবে। বাংলাদেশ একটু স্টেবল হোক, সেটা আমরা বাংলাদেশ সকল জনগণ চাই এবং সকল জনগণই বাংলাদেশে রাজনীতি করতে চাই এবং সকল মতাদর্শের লোকই বাংলাদেশে তাদের মনের কথা প্রকাশ করতে চাই। এখন একটা পক্ষ ক্ষমতায় থাকলে তারাই শুধু মনের কথা প্রকাশ করবে, তাদের জনসমর্থনই শুধু রাজনীতি করবে, আর 50% লোক রাজনীতি করতে পারবে না, হবে না। আওয়ামী লীগ থাকলেও বিএনপি কথা বলবে, বিএনপি যারা জনসমর্থন আছে তারা তাদের মত প্রকাশ করবে, বিএনপি ক্ষমতায় থাকলেও আওয়ামী লীগের যারা সমর্থক আছে
তারা তাদের মত প্রকাশ করবে এবং রাজনীতি করতে পারবে। ছোটখাটো সহিংসতা হবে, প্রতিহিংসা হবে, কিন্তু বড় স্কেলে যাতে না হয় সেই ব্যাপারে এখন লক্ষ্য রাখতে হবে। তাই অতীব জরুরি হয়ে গিয়েছে বাংলাদেশকে রক্ষা করতে এবং আগামীতে যাতে এরকম ভয়াবহ পরিস্থিতি না হয় সেদিকটাকে লক্ষ্য রেখে হলো এবং বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে হলো বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপির একটি সংলাপের প্রয়োজন আছে শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে। যে কোনো একজন নমনীয় হয়ে শুরু করা প্রয়োজন, আওয়ামী লীগ হোক বিএনপি হোক। তা না হলে বাংলাদেশ আবার একটা রক্তক্ষয়ী যুদ্ধ আসতে যাচ্ছে, সেটাতে বিশাল বড় একটি যুদ্ধ হবে, গৃহযুদ্ধের পর্যায়েও চলে যাবে। কারণ তখন সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে হবে। ওই রকম ম্যাসাকার পরিস্থিতি যাতে তৈরি না হোক সেই কারণে আমরা বারবার ব্যাপারগুলো ফুটিয়ে তুলছি। কারণ আমার ভিডিও অনেক বিএনপিও দেখে, তাদের যারা শীর্ষ পর্যায়ের নেতা আছে তাদের পর্যায়ে কানে যাতে ব্যাপারগুলো পৌঁছায় এবং আওয়ামী লীগের যারা শীর্ষ পর্যায়ের নেতা আছে তাদের কানেও যাতে এই কথাগুলো পৌঁছায়। তারা চাইলে বাংলাদেশটাকে আবার সুন্দরভাবে গড়ে তুলতে পারে, বাংলাদেশের রাজনীতিটাকে আবার গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আনতে পারে এবং বাংলাদেশটাকেও স্টেবল করতে পারে। বিভিন্ন জেলা শহরে খুলনায়, দিনাজপুরে, পটুয়াখালীতে, পঞ্চগড়ে অফিস খুলে প্রকাশ্য স্লোগান দিতে বেরিয়ে এলেন সাংবাদিকরা। সংবাদ মাধ্যমে সে খবর করলো, ছবি ছাপা হলো, তারা যে গ্রেফতার হচ্ছেন না এটা একটা সুস্পষ্ট ইঙ্গিত যে খেলা ঘুরে যাওয়া শুরু করেছে। আওয়ামী লীগের জন্য পরিসর তৈরি করার এক রকমের গ্রিন সিগন্যাল আসছে যারা নতুন ক্ষমতায় আসছেন তাদের তরফ থেকে। তার মানে বিএনপির দিক থেকে, তারেক রহমানের দিক থেকে, বিএনপির ভেতরেই তৃণমূলেও এ নিয়ে একটা জোর আলাপ আছে যে সত্যি কি ফ্যাসিবাদীদের আওয়ামী লীগকে এভাবে দ্রুত আসতে দেওয়া উচিত কিনা। কিন্তু এ ধরনের বড় সিদ্ধান্ত যে আসলে নিয়ন্ত্রিত হবে একেবারে শীর্ষ পর্যায় থেকে এবং সেই ইঙ্গিতেই ঠিক হবে যে আওয়ামী লীগের বিরুদ্ধে কি ইউনূস সরকারের আমলের মতো ক্রমাগত ডেভিল হান্ট অপারেশন পরিচালিত হতে থাকবে, নাকি আওয়ামী লীগের নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ভোট চাইতে এসে যেমন জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে নির্বাচনের সময় কোনো জায়গায় বিএনপি নেতার পাশে বসে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন সেসব ঘটবে, নাকি বিএনপি নেতার পাশে বসে আওয়ামী লীগ অফিসের দরজা খোলা হবে, আওয়ামী লীগের নেতাকর্মীরা অফিসে বসতে শুরু করবেন কিনা, এই পুরোটাই নির্ধারিত হবে একেবারে শীর্ষ পর্যায়ের ইঙ্গিতে। এবং সারা বাংলাদেশে এরই মধ্যে তো সার্জিস যদিও পরে সুযোগ পেয়েই তারেক রহমানকে গিয়ে নাহিদ ইসলামের বাসায় বুকে জড়িয়ে ধরলেন, কিন্তু সার্জিস তো কেঁদে কেঁদে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দিন থেকেই অভিযোগ করছেন যে দিকে দিকে নাকি বিএনপি নেতাকর্মীরা, জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মী, এমনকি ভোটারদের পর্যন্ত পেটাচ্ছে, তাদের বাড়িঘর দোকানপাটে অগ্নিসংযোগ করছে, জুলুম করছে। তার মানে এই যে তাদের ভেতরে একটা ভয় সৃষ্টি হয়েছে জাতীয় নাগরিক পার্টির একেবারে শীর্ষ নেতাদের মধ্যে। আজকে বলছেন জুলুম, কালকে গিয়ে বুকে জড়িয়ে ধরছেন তারেক রহমানকে। এই যে ভয়, এই যে আতঙ্ক, এই যে আশঙ্কা, সেটা যখন জাতীয় নাগরিক পার্টির ভেতরে আরো জোরে সোরে ঢুকবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জুলাই যোদ্ধা নামে সারা বাংলাদেশে গত 18 মাস ধরে যখন তখন গজিয়ে ওঠা তরুণেরা যখন শান্ত হওয়া শুরু করবেন, মানে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হবেন, যখন বুঝবেন ক্ষমতার পালাবদল ঘটে গেছে, যখন তখন যেখানে সেখানে আগুন দেওয়া চলবে না, পুলিশ এসে তাদের ধরে ফেলতে পারে, তখন খেলা আরো ঘুরে যাবে। দেখেন 32 নম্বরে লোক যাওয়া শুরু হয়েছে। 32 নম্বরে গিয়ে উপস্থিত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক জামাল উদ্দিন, যিনি কিনা এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন, পর তাকে ডাকসুর সমাজ কল্যাণ সম্পাদক, একজন মানে বিশিষ্ট মব সৃষ্টিকারী ব্যক্তিত্ব হিসেবে যিনি বেশ নামডাক করেছেন ডাকসু নির্বাচনের পর থেকেই, সেই জুবায়ের তাকে ধাওয়া দিয়েছিলেন, সেই ভিডিও তখন ভাইরাল হয়েছিল। সেই শিক্ষক জামাল উদ্দিন বেরিয়ে এসে তিনি 32 নম্বরে ফুল দিতে চলে গেলেন, তাকে সহ 5 জনকে পুলিশ আটক করলো, কিন্তু পুলিশ গ্রেফতার দেখায়নি, পুলিশ ছেড়ে দিয়েছে। আর ডাকসুর শিবিরের সভাপতি সাদিক কায়েম সহ মানে ডাকসু নেতৃবৃন্দ কোথায়? তাদের তো এই প্রতিবাদে, এই সাহসের প্রতিবাদে খুবই মানে জোরে সোরে নেমে পড়ার কথা রাস্তায়। কিন্তু ওইদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়েও পরিস্থিতি ঘুরে গেছে, সেখানে বামপন্থী শিক্ষার্থীরা নাকি, মানে সংবাদ মাধ্যমে খবর এসেছে এরা বামপন্থী শিক্ষার্থী, এরা পিকআপ ট্রাক নিয়ে হলগুলোর সামনে সামনে যাচ্ছে আর রাজাকার আলবদর কিছুই রইব না রে, সব আবার ভাইসা যাইব বঙ্গোপসাগরে, এই গান ছেড়ে ছেড়ে ঘুরছে। আর ডাকসুতে শিবিরের যে প্রতিপত্তি, পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের যে প্রতিপত্তি, মনে করে দেখুন 2024-এর 15ই জুলাই শেখ হাসিনা রাজাকারের নাতি নাতনি বললেন দেখে নাকি রাগে ফুঁসতে ফুঁসতে তারা বেরিয়ে এলেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিতে দিতে। 2025-এ সেই বার্ষিকীর দিনে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বেরিয়ে এসে বললেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার, তোমার দাদা আমার দাদা রাজাকার রাজাকার। অথচ খেলা ঘুরে যাওয়ার পর এখন যখন বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে, বিএনপি এই ছাত্র শিবির জামায়াতে ইসলামীকে মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধী দল হিসেবে আঙুল তুলছে, রাজাকার বলছে, এবং তারা যখন এদেরকে গুপ্ত হিসেবে চিহ্নিত করছে, তখন
এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিংবা ডাকসু নেতারাও তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে বেরিয়ে এসে ওই কয়েকটি বামপন্থী শিক্ষার্থী যে তাদেরকে উত্তক্ত করতে সারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরছে আর রাজাকার বঙ্গোপসাগরে ভাইসা যাইব গান ছেড়ে তাদের অপমান করতে চাইছে, তার কোনো প্রতিবাদ করতে চাইছে না। কাজেই তারেক রহমান কোনো দয়া পরবশ হয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন না। রাজনীতিতে দয়া কাজ করে না, রাজনীতিতে হিসেব নিকেশ সমীকরণ কাজ করে। মানে তারেক রহমান শুধুমাত্র ভারত বা আমেরিকা তার দেশে ফেরার শর্ত হিসেবে বাংলাদেশে একটা স্থিতিশীল পরিবেশ আনতে, একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি করতে, কিংবা বাংলাদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা ঠেকিয়ে দিতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার অ্যাসাইনমেন্ট নিয়ে তারেক রহমান দেশে ফিরেছেন। সমীকরণটা সবসময় এত সোজা সাপটা সাদামাটাও নয়। মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করবার পর একজন নেতার বিদেশে ভারত আমেরিকা কি বলেছেন তার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ক্ষমতাকে স্থিতিশীল করা এবং আগামী নির্বাচনেও তিনি ভোটে টিকে থাকতে পারবেন কিনা। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন। এই ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কি তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এরকম আরো আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। আল্লাহ হাফেজ।